কিরে পটল, এটুকুতে হাঁপিয়ে পড়লি নাকি? পা দুটো আর একটু চালা, আর একটু তাড়াতাড়ি হেঁটে আয়। বুঝলি তো, এই বাঁশ বাগানটা পেরোতে পারলে আর কোনো চিন্তা নেই, আর ভয় নেই। একটু জোরে পা চালা। আর পারছি না কাকা, সত্যি বলছি, পা আর চলছে না। সেই দুপুর থেকে পেটে একটা দানা পানি পড়েনি। খালি পেটে কি করে পা চালাবো বলো তো? এদিকে তেষ্টায় যেন ছাতি ফেটে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব। ওরে বাপ, আর একটু হেঁটে আয়, আর একটু কষ্ট কর, পাটা একটু চালা। দেখবি এক্ষুনি বাড়ি পৌঁছে যাব। তারপরে গিয়ে পেট ভরে ভাত খাবি, কেমন? আগে তো ভালোই ভালোই এই ভয়ঙ্কর বাঁশ বাগানটা পেরোয়। দিন থাকতে থাকতে বেরোলেই ভালো হতো। তারপর ঠান্ডাটাও বেশ পড়েছে, চারিদিকটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে। দাঁড়াও কাকা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর এক পা এগোবে না। কেন রে, কি হলো আবার? এই ঠান্ডাতে দাঁড়িয়ে গেলি কেন? ওই দেখো কাকা, সামনে তাকাও। কে একজন যেন দাঁড়িয়ে আছে, একদম নড়ছে না। এই রে, এই কে কে রে ওইখানে? এত রাতে বাঁশ বাগানে কি করছিস? সামনে আয়। কাকা চুপ করে যাও, ওটা মানুষ নয়, ওটা ওটা মনে হচ্ছে ওইটা। চলো এখান থেকে পালাই। এই কে রে? সামনে আসবি নাকি মার খাবি? ভেবেছিস তোরা ভয় দেখাবি আর আমরা বোকার মতো পালিয়ে যাব? সাহস থাকলে সামনে আয়। নগেন কাকা যখন সাহস দেখিয়ে চেঁচিয়ে উঠলেন, সেই ধোঁয়াটে অবয়বটি মুহূর্তের জন্য থেমে গেল। তার দিকে তাকিয়ে পটল আতঙ্কে চোখ বন্ধ করে ফেলেছে। কাকা পালাও, ওটা এবার এদিকে আসছে। নগেন কাকা ততক্ষণে বুঝতে পেরেছে পরিস্থিতি খারাপ। তার সমস্ত সাহস উধাও হয়ে গেছে। মানুষ হলে না হয় লড়ে যেতেন, কিন্তু এ তো অন্য কিছু। দৌড়ো দৌড়ো পটল, পিছনে ফিরে তাকাবি না। নগেন কাকা আর পটল দুজনেই আর এক মুহূর্ত অপেক্ষা করল না। বাঁশ বাগানের এবড়ো খেবড়ো রাস্তা ধরে উল্টো দিকে দৌড়তে লাগলো। পটলের শরীরের ক্লান্তি যেন মুহূর্তে উবে গেল। কাকা, ওটা কি আমাদের পিছু নিয়েছে? পিছনে তাকাতে বারণ করেছে, শুধু দৌড়ো, যত জোরে পারিস দৌড়ো। এই বাঁশ বাগানটা পার হলেই তবেই আমরা বাঁচবো। তারা দুজনে দৌড়াতে দৌড়াতে বাঁশবাগানের সরু পথ ছেড়ে গ্রামের খোলা জমিতে এসে পড়ল। সেই অবয়বটি বাঁশ ঝোপের আবছায়ায় মিলিয়ে যেতেই তারা দুজনেই হাঁপাতে হাঁপাতে রাস্তার ধারে বসে পড়ল। তাদের শরীর তখন ভয়ে কাঁপছে। বাপরে, অল্পের জন্য বেঁচে গেলুম রে পটলা। এ কি দেখলুম রে। আমি আমি আর কোনোদিন রাতে এই রাস্তায় আসবো না কাকা। ওটা কি ভূত ছিল? চুপ কর, এখন শুধু বাড়িতে যেতে হবে। জলদি ওঠ, জলদি ওঠ। সবে শীত শুরু হয়েছে।
সকালটা বছরের অন্য সব দিনের থেকে একেবারেই আলাদা। সূর্য অনেক দেরিতে ওঠে, আর তার আগেই চারিদিকে নেমে আসে ঘন কুয়াশা। মনে হয় যেন চারপাশটা সাদা তুলোর মতো ধোঁয়ায় ঢেকে আছে। এই শীতকালটা গ্রামের কৃষকদের জন্য সবথেকে কষ্টের সময়। ভোরবেলা হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে মাঠে নেমে কাজ করাটা প্রায় অসম্ভব। যে মানুষগুলো দিন এনে দিন খায়, তাদের জীবনে শুরু হয় চরম দুর্ভোগ। তারা কাজে যেতেও পারে না, আবার কাজ ছাড়া বসেও থাকতে পারে না। শীতের এই কামড় সহ্য করা তাদের জন্য খুবই কঠিন হয়। দিনের আলো একটু কমলেই সবাই তাড়াহুড়ো করে নিজের নিজের বাড়িতে ঢুকে পড়ে। তখন বাইরের পরিবেশটা হয়ে ওঠে একদম চুপচাপ, নিস্তব্ধ। অনেক দূরে কোথাও হয়তো কুকুরের আওয়াজ শোনা যায়। ও বাবা, শীত পড়তে না পড়তেই শরীরটা যেন ঠান্ডায় জমে যাচ্ছে। এভাবে কাজ করব কি করে? কি বলিস রে বাবা, এই তো সবে ঠান্ডা পড়তে শুরু করেছে, তাহলে তো আর কিছুদিন পর একেবারে জমে বরফ হয়ে যাবি। কি আর হবে খুড়ো, ততদিন বিশু কাকা মরে ভূত হয়ে যাবে। বিড়ি খেয়ে খেয়ে ভিতরের কলকবজা সব আলগা হয়ে গেছে। হ্যাঁ রে শয়তান, তুই তো সেটাই বলবি। নিজে বেটা শিঙি মাছের ঝোল খেয়ে বেঁচে আছিস, আবার আমার পেছনে লাগতে এসেছ, হ্যাঁ? আরে বাবা, তোরা দুজন একটু চুপ কর তো। এই ঠান্ডায় ঝগড়া করে আর গা গরম করতে হবে না। খুড়োর ধমকে বিশু কাকা আর ঘন্টা দুজনেই চুপ করে গেল। এরপর সবাই ধীরে ধীরে মাঠের ধারে গিয়ে বসল। সেখানে শুকনো কাঠ আর পাতা জড়ো করে আগুন ধরানো হয়েছে। সবাই গোল হয়ে বসে আগুন পোহাচ্ছে, আর তার মাঝেই শুরু হলো অন্য আলোচনা। এই তীব্র ঠান্ডায় মাঠের জমিতে এখন আলু বসানোর প্রস্তুতি চলছে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। শীতের সন্ধ্যা, তাই চারপাশ তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। গ্রামের কিছু লোক এখন একত্রিত হয়েছে তাদের পরিচিত আড্ডাস্থলে, গ্রামের মোড়ের ছোট্ট ক্লাবঘরটিতে। আলো আঁধারি আর কুয়াশার আবছা পরিবেশে ক্লাবঘরের ভেতরে তখন জমজমাট আড্ডা চলছে। আড্ডার ঠিক উল্টো দিকে একটা পুরনো চেয়ারের ওপর রাখা সেকেলে সাদা কালো টিভিতে তখন উত্তম কুমারের সিনেমা হচ্ছে। তুমি গাধা। কাঁচা কাপড় রাখবো পিঠে, করতে হবে ইস্ত্রি। আচ্ছা, তোমায় আমি রাখবো বুকে, বানিয়ে আমার স্ত্রী। তুমি যে কবি হলে গো। পর্দার দিকে হয়তো কারণ মনোযোগ পুরোপুরি নেই। ঘন্টা বলল, শুনেছ খুড়ো, ও পাড়ার নগেন কাকা আর পটলের ব্যাপারটা? হ্যাঁ, সকাল থেকে কানাঘুষো শুনেছি বটে, তবে সত্যি কিনা জানি না ঠিক। সত্যি গো খুড়ো, আমি নিজে পটলের সঙ্গে কথা বলেছি। ও নিজে বলেছে ওই বাঁশ বাগানে ভূত দেখেছে। আর সত্যি বলো তো খুড়ো, ওই বাঁশ বাগানে কি ভূত আছে? আরে বাপ, ওইখানে সত্যি সত্যি ভূত আছে। বাপ ঠাকুরদার আমল থেকে শুনে আসছি। সন্ধ্যার পর ওইদিকে গেলে কেউ আর সহজে বাড়ি ফিরতে পারে না। ওই বাঁশ বাগানের রাস্তা দিয়ে যেই যেত তাকেই ভয় দেখাতো। বাবা বাবা খুড়ো, তুমি তো দারুণ গল্প বানাতে পারো। ঘন্টাকে বেশ ভালো ভয় দেখাচ্ছ দেখছি। কদিনের ছেলে হয়ে বেশ তো মুখ নাড়ছি। ওই বাঁশ বাগান নিয়ে কতটুকু আর জানিস? যেদিন ওদের পাল্লায় পড়বি সেদিন প্যান্ট খুলে সব সাহস ফুস হয়ে যাবে দেখিস। কই, আমিও তো রোজ ওই বাঁশবাগান দিয়ে যাতায়াত করি, কিছু তো নজরে পড়ে না। হ্যাঁ রে মুখ পোড়া, ভূত বেটা তোর সঙ্গে দেখা করার জন্য বসে থাকবে নাকি রে? দম থাকে তো আজ রাতে গিয়ে ওই বাঁশ বাগান থেকে একটা বাঁশ কেটে নিয়ে আয় দেখি। ঠিক আছে খুড়ো, আজ রাতে একটা নয়, দুটো বাঁশ কেটে নিয়ে আসবো, না হলে আমার নাম পল্টু না। কথা শেষ করে উঠে দাঁড়ালো। সবার দিকে এক ঝলক তাকিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল। আজ রাতেই সে ওই বাঁশবাগান থেকে বাঁশ কেটে এনে প্রমাণ করে দেবে যে ওখানে কোনো ভূত নেই, আর ভূত বলে কিছু হয় না। পল্টু হন করে ক্লাবঘর থেকে বেরিয়ে গেল। পল্টুর এই জেদ দেখে হারাধন খুড়ো আর বাকিরা সবাই একে অপরের মুখ দেখাদেখি করতে লাগলো।
চিন্তার একটা আবছা ছায়া যেন ক্লাবঘরে থাকা সবার উপর ছড়িয়ে পড়ল। ও খুড়ো, কি হবে গো? পল্টু তো হন হন করে চলে গেল জেদ দেখিয়ে। যা পারে করুক, ঢ্যামনাটাকে বারবার বারণ করলেও একটা কথা শুনলো না। এবার মরবে ভূতের হাতে। গ্রামের শেষ প্রান্তে বাঁশবাগান। ঘন অন্ধকার বাঁশ ঝাড়ের দিকে যেতে ঠান্ডাটা যেন আরো কয়েকগুণ বেড়ে গেল। পল্টুর টর্চের আলোয় শুধু শুকনো পাতা আর আগাছা দেখা যাচ্ছে। সে বাঁশ বাগানের ভেতর প্রবেশ করল। বাঁশ ঝাড়ের পাতাগুলো রাতের বাতাসে এক অদ্ভুত শব্দ করছে। এই তো কিছুই তো নেই। ওই বুড়োটা সবেতেই বেশি বেশি ভূত ভূত করে গ্রামের লোকগুলোর মাথা খেলো। পল্টু একটা মোটা বাঁশের গোড়ায় দা চালালো। ঠক ঠক শব্দে বাঁশ কাটার আওয়াজ নিস্তব্ধতা ভেঙে দিল। একটা বাঁশ কাটলো, তারপর আরেকটা। বাঁশ দুটো কাঁধে তুলে নিতেই হঠাৎ তার মনে হলো কেউ যেন তার নাম ধরে ডাকছে, খুব মৃদু স্বরে। পল্টু, ও পল্টু, পল্টু, ও পল্টু। কে কে ওখানে? পল্টু টর্চ ঘুরিয়ে দেখল আশেপাশে কেউ নেই। শুধু রাতের বাতাসে শোঁ শব্দ আর বাঁশ পাতার খসখস আওয়াজ। কই কেউ তো নেই। হ্যাঁ, নিশ্চয়ই বুড়োগুলো লুকিয়ে লুকিয়ে ভয় দেখাচ্ছে। ভয় পেলে চলবে না, বাঁশগুলো নিয়ে তাড়াতাড়ি এখান থেকে পালাই। ভূত না থাকলেও তো সাপ তো আছে। তাড়াতাড়ি পল্টু কাটা বাঁশগুলো কাঁধে তুলল। আর ঠিক সেই সময় হঠাৎ একটা দমকা হাওয়া উঠল বাঁশ বনে। পল্টু, ও পল্টু। কে কে ওখানে? পল্টুর শরীরে যেন বিদ্যুতের শক লাগলো। সে সঙ্গে সঙ্গে বাঁশ দুটো ফেলে দিল এবং বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়ালো। তার টর্চের আলো সোজা গিয়ে পড়ল এক বিভৎস মূর্তির ওপর। টর্চের আলোয় দেখা গেল একটা অতি লম্বা লিকলিকে অবয়ব, যা কোনো মানুষের মতো দেখতে নয়। তার চোখ দুটো যেন আগুনের ফুলকি, আর মুখটা বিকৃত হয়ে এমনভাবে হাসছে, দেখে মুহূর্তে পল্টুর মেরুদণ্ড বেয়ে বরফ ঠান্ডা স্রোত বয়ে গেল। তোর বড্ড সাহস হয়েছে। তোর ওই বুড়ো খুড়োদের কথা বিশ্বাস হয়নি, তাই না? ভেবেছিলি ভূত হয় না। এখন কেমন লাগছে রে পল্টু? এই বাঁশগুলোর ওপর আমার অধিকার। তুই কি ভেবেছিলি বাঁশ কাটার আগে আমার অনুমতি নিবি না? কে তুমি? আমার কিছু দরকার নেই, আমি চলে যাচ্ছি। এখন আর যেতে পারবি না। তোর খুব সাহস হয়েছে। তোর সেই সাহস আমি গিলে খাবো। আমি ভুল করেছি, আমি সত্যি বুঝতে পারিনি। এখানে সত্যি তুমি থাকো, আমার ভুল হয়ে গেছে। আমায় যেতে দাও, আমায় যেতে দাও। তুই বাঁশ কেটেছিস, শাস্তি তোকে পেতেই হবে। ক্ষমা করো, ক্ষমা করো আমায়। আমি জানতাম না। আমি আর কখনো আসবো না, আমি কখনো আসবো না। বলতে বলতে সেই বিভৎস ছায়ামূর্তিটি দ্রুত পল্টুর দিকে এগিয়ে আসতে লাগলো। ছায়ামূর্তিটির প্রতিটি পদক্ষেপের শব্দে গোটা বাঁশ বাগান যেন কাঁপছিল। আর তার শরীর থেকে আসা পচা পাতার তীব্র দুর্গন্ধ পল্টুর নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছিল। ভয়ে তার পা দুটো মাটির সাথে সেঁটে গেছে, 1 ইঞ্চিও নড়তে পারছে না। আজ দিন শেষ। আজ তুই আমার হাতে মরবি। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও আমায়। কেউ বাঁচাবে না, কেউ বাঁচাবে না।
কিছু বুঝে ওঠার আগে তৎক্ষণাৎ সেই বাঁশবাগানের ভূত বিদ্যুৎ গতিতে তার একটা পা খপ করে ধরে ফেলল। এরপর এক ঝটকায় তাকে মাটি থেকে উল্টো করে ঝুলিয়ে ধরল। পল্টু বুঝতে পারল আজ তার শেষ দিন। তার সেই অন্ধ জেদ আর অবিশ্বাসী আজ তার মরণ ডেকে এনেছে। আর ঠিক সেই মুহূর্তেই বিকৃত অবয়বটি তার বিশাল ফাঁকা মুখটা হাঁ করল। পল্টু শেষবারের মতো দেখল অন্ধকারের ভেতর শুধু দুটো লাল জ্বলন্ত চোখ এবং হাঁ করা মুখটা এগিয়ে আসছে। এরপরেই পল্টুর চোখে অন্ধকার নেমে এল। পল্টু যখন চোখ খুলল দেখল সে সেই ছোট্ট ক্লাব ঘরে শুয়ে আছে। চারপাশের পরিবেশ শান্ত। চোখের সামনে হারাধন খুঁড়ো ঘন্টা এবং আরো অনেক চেনা মুখ। পল্টু, চোখ খোল বাবা। কেমন আছিস এখন? খুড়ো, আমি তো বাঁশ বাগানে ছিলাম। আরে চুপ কর তো। রাত দুটোয় তোকে বাঁশ বাগান থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এনেছি। দুটো বাঁশ তোর পাশে পড়েছিল। আর কি হয়েছিল রে তোর? পল্টু উঠে বসার চেষ্টা করল। তার শরীর তখনও ভয়ে কাঁপছে। সে বাঁশবাগানে দেখা সেই বীভৎস মূর্তি, সেই লাল চোখ আর পচা গন্ধের কথা মনে করার চেষ্টা করল। খুড়ো, যা শুনেছিলাম সব সত্যি। ওটা আছে। চুপ কর বাবা, চুপ কর। আর কিছু বলতে হবে না, আমরা বুঝতে পেরেছি। এখন শুধু এইটুকু বল, আর কোনোদিন রাতের দিকে ওই দিকে যাবি না। পল্টু চোখ বন্ধ করল। সেই রাতের অভিজ্ঞতা তাকে চিরদিনের মতো বদলে দিয়েছে।